সুপ্রিম নির্দেশে অযোগ্যদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করা হয়েছে গতকালই এসএসসির তরফ থেকে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। অযোগ্য তালিকা নিয়ে এবার নয়া জটিলতা। সপ্তাহের শুরুতেই নয়া আইনি লড়াই শুরুর সম্ভাবনা প্রবল। আদালতে সিবিআই এর দাগি প্রায় ৬,০০০ থেকে কমে মাত্র ১,৮০৪ জনের যে তালিকা, সেখানে ৪,০০০ অযোগ্য কম কেন? এই প্রশ্নই উত্থাপন করা হচ্ছে আইনজীবীদের তরফ থেকে। আর সেই নিয়েই ইতিমধ্যে জোরালো হচ্ছে যে এই যে জটিলতা তা একেবারে আদালত পর্যন্ত গড়াবে, কারণ সপ্তাহের শুরুতেই এই বিষয়ে দরবার করতে চলেছেন সিবিআই এর আধিকারিকরা, সিবিআই এর আইনজীবী। কারণ যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা নিয়ে নয়া জটিলতা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অনবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি। অনবাংশু, যে তালিকা এসএসসি তরফ থেকে প্রকাশ করা হলো সেখানে সিবিআই এর একটা ভ্যালিড প্রশ্ন, ৬,০০০ দাগির তালিকা প্রকাশ করা হয়েছিল, তাহলে সংখ্যাটা কমে গেল কেন? দেখো, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যেখানে এসএসসি গতকালকে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় প্রায় ৪ থেকে ৫,০০০ বা ম্যাক্সিমাম ৬,০০০ অনুমান করা হচ্ছিল যে টেন্টেড ক্যান্ডিডেট থাকছে, কিন্তু সেখানে প্রায় ১৮০৪ জন এমন বিধায়কদের মেয়েদের বা তাদের নাম থাকছে। এবং বলা হচ্ছে এটাই যে এই যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে কিন্তু কারচুপি রয়েছে। এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন, এই কারচুপি আবার বাঁচবে কে? কারণ সুপ্রিম কোর্টে একাধিকবার কমিশন তারা ভৎসনার মুখে পড়েছে। কমিশনকে এটাও শুনতে হয়েছে যে তাদের বিশ্বাস করে কি যায় তাদের বক্তব্য, কারণ তারা ১ সেকেন্ড আগে একটা কথা বলছে, ১ সেকেন্ড পর আরেক কথা বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু মামলা করাচ্ছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে আগামী ২ তারিখে। আমি এটা বলতে চেষ্টা করব, সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছিল, যেটা বারবার করে স্মরণ করিয়ে দেওয়া হয়, এবং এক্ষেত্রে আমরা তো জানি যে সিবিআই এর যে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল সিবিআই তরফ থেকে, সেই তালিকাটাই কোথাও কি কমিশনের তরফ থেকে তুলে দেওয়ার কথা ছিল নাকি কমিশন এবার আলাদা করে কে যোগ্য কে অযোগ্য সেটা নির্ধারণ করছে? এতদিন পর্যন্ত তারা করে উঠতে পারেনি যে যোগ্য কারা অযোগ্য কারা। এবং সুপ্রিম কোর্ট যখন ভর্ৎসনা করে বললো যে আপনারা কেন তো সিক্রেসি মেনটেন করছেন, তারপরেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশন হয়ে বলেন আমরা তালিকা প্রকাশ করে দিচ্ছি। সেই তালিকা প্রকাশের মধ্যে কিন্তু আবারও দেখলাম কিন্তু অনেক কারচুপি হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। সেই কারচুপি ধরতে কিন্তু আবারও আইনি লড়াই শুরু হচ্ছে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে দুটো ক্ষেত্রেই। শুক্লা, ধন্যবাদ অনবাংশ। আর ঠিক এই জায়গা থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কি বক্তব্য শোনাবো। আমরা কলকাতা হাইকোর্টে কন্টেম্প্ট করেছিলাম, তখন ওরা বললেন না এটা কলকাতা হাইকোর্ট করতে পারে না, সুপ্রিম কোর্ট করতে পারে। সেই আদেশের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। যখন প্রথম দিন পিটিশনটা আমাদের অ্যাডমিট করে সুপ্রিম কোর্ট, সেদিনই তারা মতামত দিয়েছেন যে না, এটা হাইকোর্টই হবে। আগামী ২ তারিখে সেটা হিয়ারিং আছে। কন্টেম্পটা হাইকোর্টে চলে এলে পরেই তখন বিস্তারিত বিশ্লেষণের মধ্যে যাওয়া যাবে। সুপ্রিম কোর্টের পক্ষে এত ফ্যাক্ট খতিয়ে দেখে বিচার করা সম্ভব না, উচিত না। আরও অনেক কাজ রয়েছে সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক ২ তারিখে কি দাঁড়ায়। পরীক্ষা হোক, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই পরীক্ষাও আগামী দিনে বাতিল হয়ে যাবে, কেন যে বিধিতে ওরা পরীক্ষা নিয়ে সেই বিধিটা পুরোপুরি অসাংবিধানিক। যখন এটা বিচারে আসবে তখন এটা বাতিল হয়ে যাবে। বিধি নিয়ে তো অলরেডি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, এখন না, বিধির যে সাংবিধানিকতা নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে আছে। যেটা হয়েছে, যে বিধি আছে সেই বিধির ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া ওরা শুরু করবেন, সেটাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। কিন্তু বিধিটা যুক্তিসঙ্গত কিনা, বিধিটার সাংবিধানিকতা আছে কিনা, এটা তো বিচার হবে যখন আগামী দিনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।